TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে এই অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত 21শে আগস্ট আমরা একটি প্রোগ্রাম করেছিলাম এই দি ভিউজ অনুষ্ঠানে সিরাকিউসে এক সস্তায় বাড়ি কেনা নিয়ে, আপনাদের স্বপ্নের ঠিকানা নিয়ে কিভাবে তৈরি করব সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছিলাম। এই অনুষ্ঠানটি চলাকালীন আপনারা অনেকেই টেলিফোন করেছিলেন এবং অনুষ্ঠান পরবর্তীকালে এমনকি গতকাল পর্যন্ত অনেকেই আমাকেও ফোন করেছেন, আরও অনেকেই ফোন করেছেন যে বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গভাবে আলোচনা করবার জন্য। আজকে আমাদের আলোচনায় এই বিষয়টি থাকবে আমাদের আলোচনার দ্বিতীয় অংশে। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আপনারা জানেন যে আমাদের ভিউজ অনুষ্ঠানের দুটো অংশে ভাগ করা থাকে। আজকে প্রথম অংশে যে বিষয়টি আলোচনা করব এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ওপিটি ভিসায় আমেরিকায় স্থায়ী হওয়ার অপূর্ব সুযোগ। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে কথা বলবে। এবং দ্বিতীয় যে অংশে সেটি বললাম যে নিউ ইয়র্কের সিরাকিউসে সস্তায় বাড়ি কিনে আপনিও হতে পারেন একজন গর্বিত বাড়ির মালিক, এই বিষয়টি তো থাকছেই। সুপ্রিয় দর্শক, এর বাইরে আজকে দুটি বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর প্রথম অংশে যেটি আলোচনা করব সেই অংশে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ এবং প্রিয় আইটি বিশেষজ্ঞ মাহবুব সিদ্দিকী, সিইও মেটা ইনফোটেক। জনাব মাহবুব সিদ্দিকী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই আমাকে আমন্ত্রণের জন্য, এবং এরকম একটা ইম্পর্ট্যান্ট এবং বর্তমানের অনেকের কোয়েশ্চেন করা বা অনেকের যেটা ইন্টারেস্ট যে সাবজেক্টের উপর এরকম একটা সাবজেক্ট সিলেক্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আলোচনা করার আগে একটু কথা আমি এই দুটো বিষয় সম্পর্কে বলতে চাই আমাদের সুপ্রিয় দর্শকদের জন্য। সুপ্রিয় দর্শক, কখনো কি ভেবেছেন একদিন হয়তো আপনিও দাঁড়িয়ে আছেন নিজের বাড়ির সামনে, যেখানে বাড়ির প্রতিটি দেয়াল, প্রতিটি জানালায় মিশে আছে আপনার স্বপ্ন আর জীবনের গল্প? নিউ ইয়র্কের সিরাকিউস শহর ঠিক এমনি এক জায়গা যেখানে আজও সুলভ মূল্যে বাড়ি কেনার চমৎকার সুযোগ রয়েছে। কোলাহলমুখর নিউ ইয়র্ক সিটির ভিড় থেকে কিছুটা দূরে অথচ আধুনিক সুবিধার প্রাণবন্ত কমিউনিটির কাছাকাছি সিরাকিউস একটি বাড়ি মানে শুধু চার দেয়াল নয়, বরং এক টুকরো শান্তি, নিরাপত্তা এবং নিজের জায়গার গর্ব। ভাবুন তো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে জানালা খুলে দেখছেন সবুজ উঠোন, শিশুরা খেলছে নিরাপদ পরিবেশে, আর আপনি নিশ্চিন্ত মনে শুরু করছেন নতুন এক দিনে। এ স্বপ্ন কি আপনার নয়? নিশ্চয়ই আপনার, আমার, আমাদের সবার। অন্যদিকে এই আমেরিকা, যে দেশকে বলা হয় সুযোগের অবারিত ভাণ্ডার, লাখো তরুণ তরুণীর জীবনে এই দেশই এনে দিয়েছে নতুন দিগন্ত, নতুন পরিচয়। আর সেই যাত্রার এক অমূল্য মাধ্যম হলো ওপিটি ভিসা। যারা পড়াশোনা শেষ করে আমেরিকায় নিজেদের ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এটি যেন সোনালী সেতুর মতো। ওপিটি শুধু চাকরি পাওয়ার সুযোগ নয়, এটি হলো আপনার স্বপ্নকে স্থায়ী রূপ দেওয়ার এক মহা সুযোগ। ভাবুন, বিদেশের মাটিতে পড়াশোনা শেষ করে হঠাৎ করে আপনি পেয়ে গেলেন এমন একটি ভিসা যা আপনাকে খুলে দিচ্ছে এক নতুন দিগন্ত, একটা চাকরি, একটা ক্যারিয়ার, এমনকি একদিন হয়তো স্থায়ী নাগরিকত্বের পথ। তাহলে কি বুঝতে পারছেন, স্বপ্ন আসলে অনেক দূরের কোনো বস্তু নয়। হোক সেটা নিজের নামে একটা বাড়ি কেনা, নয়তো ওপিটি ভিসার সুযোগ কাজে লাগিয়ে আমেরিকায় একটি স্থায়ী ভবিষ্যৎ গড়ে তোলা। আর এসব কিছুই আপনার নাগালের মধ্যে। শুধু প্রয়োজন সাহসী সিদ্ধান্ত নেওয়ার, স্বপ্নকে আঁকড়ে ধরার এবং এক ধাপ এগিয়ে নিয়ে আসার জন্য অদম্য ইচ্ছা শক্তি। তো দর্শক, চলুন এসব বিষয়ে আমরা আলোচনায় করি। প্রথমেই ওপিটি নিয়ে যে কথাটি আমরা বলছিলাম, ওপিটি নিয়ে আজকে যে প্রশ্নগুলো মাহবুব সিদ্দিকী, সিইও মেটা ইনফোটেক, আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটি আমি করতে চাইবো সেটি হচ্ছে যে ওপিটি আসলে কি বা কোন ধরনের ভিসা
একজন আন্তর্জাতিক শিক্ষার্থী যখন পড়াশোনা শেষ করেন তখন ওপিটি ভিসার ভূমিকা তার ক্যারিয়ারে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? অবশ্যই রানা ভাই, আসলে ওপিটি আমরা যদি বলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এটা আসলে একটা অপূর্ব সুযোগ, এবং বিশেষ করে ওপিটি যেটা স্ট্যান্ডস করে অপশনাল ট্রেনিং প্রোগ্রাম। এটা এই প্রোগ্রামটার আসলে মেইন কাজটা হচ্ছে যে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানকার ইউনিভার্সিটি শেষ করতেছে, তারপরে তারা তাদের কাজের জয়েনের আগে, তারা আসল কাজের আগে বা কেরিয়ার বিল্ডের আগে বা কেরিয়ার বিল্ডের যে বা প্রাথমিক যে সময়টা পাচ্ছে, সেইটার জন্য আমেরিকা থেকে তাদেরকে ওপিটি ভিসা দেওয়া হচ্ছে, যাতে তারা এই দেশে কাজ করার যাবতীয় সুযোগ সুবিধা আপনার নিতে কাছে পারে। আরো শুনবো, আমরা একটা বিরতিতে যেতে চাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরতি, তারপরে এসে আপনার কথা শুনবো। সুপ্রিয় দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি, ওপিটি। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব একটি বিরতির পরে। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজের প্রথম পর্বের সম্মানিত অতিথি মাহবুব সিদ্দিকী, সিইও মেটা ইনফোটেক। জনাব মাহবুব সিদ্দিকী, আমরা বিরতির আগে আপনার কাছে ওপিটি আসলে ভিসাটা কি ধরনের তার গুরুত্ব নিয়ে আমরা কথা বলছিলাম, বাকিটা শুনি। অবশ্যই। এবং রানা ভাই, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে ওপিটি আসলে চাকরি না। হ্যাঁ, আমরা অনেক সময় এটাকে জাস্ট চাকরির একটা ফার্স্ট ভেহিকেল হিসেবে চিন্তা করতেছি, বাট আসলে ওপিটির কারণটা কিন্তু অভিজ্ঞতা অর্জন করা। যে একজন যে সাবজেক্টের উপরে আসতেছে, সেই সাবজেক্টের উপরে যাতে তারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে সেই অভিজ্ঞতাটা অর্জন করতে পারে ইন ফিউচার তার কেরিয়ার বিল্ডারের ক্ষেত্রে। হ্যাঁ, এবং আমি যেটা বলবো যে ওপিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য তো অবশ্যই একটা বিশাল অপরচুনিটি, বাট আমি মনে করি বাংলাদেশি স্টুডেন্টের জন্য এখানে আরও গুরুত্বপূর্ণ এবং আরও অপরচুনিটিটা অনেক বেশি। এই কারণেই বলবো, যেহেতু আমি প্রচুর এখানকার আইটি সেক্টরে কাজ করি এবং আমার এখানে প্রচুর কলিগ বা আমার টিমে অনেকে আছে, দেখা যাচ্ছে যে একজন ভিন দেশিদের, যেমন আমরা যদি ইন্ডিয়ানদের কথা বলি, প্রচুর তারা আছে F1 H1B ভিসা নিয়ে চলতেছে, রাইট? তো তাদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু তাদের প্রচুর লোক এই দেশে, তাদের অপরচুনিটিটার জন্য কিন্তু অনেক লং টাইম অপেক্ষা করতে হয়। কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য আমরা যদি ওপিটি থেকে তারা ইজিলি এটাকে H1B-তে কনভার্ট করতে পারে, এবং যেহেতু আমাদের এই দেশে আইটি সেক্টরে বা এই দেশের কেরিয়ার সেক্টরে আমাদের দেশের মানুষের পরিমাণ ওদের চেয়ে অনেক কম, এখানে কিন্তু আমাদের এমনকি H1B-র পরে যে গ্রিন কার্ড পাওয়ার যে একটা কথা আপনি বললেন, সেই যে প্রসেসটা সেটা কিন্তু অনেক ফাস্ট, যার ফলে আমি মনে করি যে এটা একটা অনেক বড় অপরচুনিটি আমাদের আমেরিকাতে, আমাদের এই মুহূর্তে যারা F1 ভিসাতে আছে বা যারা ওপিটি ভিসাতে আছে, এবং আমাদের ইন ফিউচারে আমাদের দেশে যারা এখানে আসার জন্য ইন্টারেস্টেড, তাদের এটার পিছনে এটাকে নিয়ে অবশ্যই আরেকটু মেহনত করা উচিত, এবং এখানে আমাদের অপরচুনিটি অনেক বেশি, যাতে এখানে আমাদের কমিউনিটি বিল্ডিং এর ক্ষেত্রেও এটা আমাদের জন্য একটা বড় হাতিয়ার হতে পারে। তার মানে একজন আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য ওপিটি ভিসার ভূমিকাটা তার ক্যারিয়ারের গড়ার সাথে সাথে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো আপনার কাছে আমার দ্বিতীয় যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে যে এই যে ওপিটি, এটার আবেদন প্রক্রিয়ায় আমাদের স্টুডেন্টরা অনেক রকম ভুল করে থাকে। আমরা দেখেছি এই ধরনের, তারা কোন ধরনের ভুলগুলো করে থাকে বা এই ভুলগুলো কিভাবে এড়াতে পারেন? বিশেষ করে আমাদের বাংলাদেশের যে শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখি যে সাধারণ কিছু ভুলগুলো করে থাকে, এগুলো যদি আপনি একটু বিস্তারিতভাবে কথা বলেন ও ভুলগুলো কিভাবে এড়াতে পারে, তাহলে যারা আবেদন করবে আজকের এই আলোচনার মধ্য দিয়ে যারা উৎসাহিত হবেন তারা অনেকটা উপকৃত হবেন। জনাব মাহবুব সিদ্দিকী। অবশ্যই আপনার ওপিটির তো অবশ্যই ইউএসসিআইএস এর মাধ্যমে স্পেসিফিক প্রসেস আছে, তবে আমি যেটা দেখছি যে আমি যাদের সাথে অনেকের সাথে কাজ করি, আমাদের বাংলাদেশিদের মধ্যে একটা চ্যালেঞ্জ হয়ে যায়, যেহেতু তারা যখন স্টুডেন্ট অবস্থায় থাকে তারা মোর ফোকাস দেখা যাচ্ছে তারা কোর্স ওয়ার্ক এবং স্টুডেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, তারা হয়তো বা ইন ফিউচারটা সঙ্গে সঙ্গে চিন্তা করতেছে না। আমি যেটা দেখছি, যেমন এখানে আপনার একটা নিয়ম হচ্ছে যে একজন ভিসা পাওয়ার গ্রাজুয়েশন করার 90 ডেজ আগেই কিন্তু তারা এটাকে অ্যাপ্লাই করতে পারে, এবং তারা কিন্তু সিকিউরিটি অবশ্যই করতে হবে। বাট হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম যে জিনিসটা হচ্ছে আমি মনে করি আমাদের দেশের অনেকে যেটা ভুল করতেছে, তারা আসলে লাস্ট মোমেন্টের জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ, আমি মনে করি ওপিটির জন্য একজন স্টুডেন্টকে খুব অনেক বিগিনিং থেকে, তার গ্রাজুয়েশনের মেবি ইভেন ইয়ার বিফোর তাদেরকে এটার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। সেই প্রস্তুতির মধ্যে আসতে পারে তাদের এখানকার সেই ধরনের কেরিয়ার নিয়ে চিন্তা করা, কোন ফিল্ডে তারা যাবে সেটার উপরে তাদের এক্সট্রা কারিকুলার করা, সেখানে তারা ইন্টার্নশিপ করা, এখানে তাদেরকে আগে থেকে নেটওয়ার্কিং তৈরি করা। বাট হ্যাঁ,
আমরা যদি স্পেসিফিক রুলস রেগুলেশনের কথা বলি, আমি মনে করি তাদের ইমিডিয়েটলি তাদের ভিসা প্রসেস অনুযায়ী অ্যাপ্লাই করা, যাতে এটার জন্য দেরি না হয়। এবং তার চেয়েও বড় কথা, আবেদনের চেয়েও বড় কথা হচ্ছে তাদের এটার জন্য তাকে রেডি থাকা, যাতে ওপিটিটা আসার সাথে সাথেই তারা এটার জন্য এটাকে ব্যবহার করতে পারে এবং তাদের অপরচুনিটি বা এক্সপিরিয়েন্সগুলো নিয়ে কাজ করতে পারে। আপনি এই আলোচনার মধ্যে দিয়ে একটু বলেছিলেন, তো সেই প্রশ্নটি আপনাকে আমি করতে চাই যে একজন শিক্ষার্থী তার কোর্সটা শেষ করার কতদিন আগে, অর্থাৎ 60 দিন মানে 60 ডেজ, নাকি 90 দিন আগে ওপিটির জন্য আবেদন করবেন, কোনটা সঠিক? কেউ বলে 60 ডেজ, কেউ বলে 90 ডেজ। আপনার কাছে যেহেতু আপনি এই বিষয়ে অভিজ্ঞ, সেই হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে কোনটা সঠিক। অবশ্যই রানা ভাই, আমি যদিও আসলে মানে লিগ্যাল সাইডটা দেখি না, বাট আমি যেহেতু এটা নিয়ে অনেক কাজ করি, তবে যেটা আসলে বলতে যদি যাই 90-60 দুইটার মধ্যেই মানে সামঞ্জস্য আছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে ইউএসসিআইএস এর গাইডেন্স অনুযায়ী একজন ওপিটির জন্য অ্যাপ্লাই করতে পারে 90 ডেজ বিফোর তার গ্রাজুয়েশন, বাট তাকে তার অ্যাপ্লিকেশন অবশ্যই ইউএসসিআইএস এর কাছে যেতে হবে অ্যাটলিস্ট 60 ডেজ, মানে পৌঁছাতে হবে 60 ডেজ, পৌঁছাতে হবে 60 ডেজের ভিতরেই। হ্যাঁ, যার ফলে বলতে গেলে আপনার যদি ধরি 60 ডে হচ্ছে হার্ড ডেডলাইন, মানে এটার মধ্যে তাকে তার অ্যাপ্লিকেশন যেতেই হবে, পৌঁছাতেই হবে। হ্যাঁ, বাট যেহেতু আমাদের 90 ডেজ টাইম আছে, আমি মনে করি সবার আগের থেকে প্রস্তুতি রাখা উচিত, এবং যাতে আমরা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে পারি, এবং সেখানে যদি কোনো প্রকার কারেকশন বা কোনো প্রকার প্রসেসের ভিতরে যেতে হয়, সেই ক্ষেত্রে তাদের হয়তো বা একটু সময় বেশি পাবে। তার মানে দুটোর মধ্যেই, তবে 60 দিনের মধ্যে ইউএসসিআইএস দরখাস্ত বা আবেদনগুলো পৌঁছতেই হবে। এক্ষেত্রে আরেকটি প্রশ্ন শিক্ষার্থীরাই করে থাকেন বা অভিযোগ করে থাকেন যে নিয়োগকর্তাদের বিষয়ে, নিয়োগকর্তাদের বিষয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে নিয়োগে তারা খুব একটা আগ্রহী হয় না, এই ধরনের একটা অভিযোগ আমরা পাই। আপনার অভিজ্ঞতায় বলবেন কি যে শিক্ষার্থীরা কিভাবে এই নিয়োগকর্তাদের এই অনীহাটা কাটিয়ে উঠতে পারেন, বা বলতে পারেন চাকরির বাজারে কি ধরনের পরিবর্তন এসেছে, বা শিক্ষার্থীদের কোন ট্রেন্ডগুলো তারা সম্পর্কে সচেতন থাকতে পারে? অনেক সুন্দর কোয়েশ্চেনের কয়েকটা পার্ট। হ্যাঁ, একটা পার্ট হচ্ছে ডেফিনেটলি যে নিয়োগকর্তারা আসলে তাদেরকে কি চাচ্ছে বা তারা ইগনোর করতেছে কিনা। এখন আমি যেহেতু হায়ারিং ম্যানেজার হিসেবে কাজ করি, এবং আমার অনেকেই আছে যারা হায়ারিং কাজ করে, আসলে ব্যাপারটা হচ্ছে কি যে যেহেতু এখনকার জব মার্কেট কিছুটা হলেও টাফ, এবং আপনি জানেন পলিটিক্যালি বা বিভিন্ন ধরনের কারণে ইদানিং ডেফিনেটলি আমাদের একটা অনেকের কাছে একটা নেগেটিভ ভাব যেতে পারে। বাট আমি একজন যখন নিজেকে হায়ারিং ম্যানেজারের শুতে নিজেকে ফিট করি, এখানে আসলে আমি বলবো না যে হায়ারিং ম্যানেজাররা এখানে কোনো প্রকার ডিসক্রিমিনেশন করে। হ্যাঁ, এখন সেটা হইতে পারে যে সেখানে তারা যদি অন্য ক্যান্ডিডেট ভালো পায়, রাইট, বাট আপনি যদি দেখেন আসলে অ্যাট দ্য এন্ড, এবং এখানে আসলে আমাদের কমিউনিটির অনেকের মধ্যে এখানে একটা তারা এই ভুলটাও করে যে আমরা আগের থেকেই চিন্তা করি যে যেহেতু আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যেহেতু আমি ওপিটি, আমাকে হয়তো বা সেখানে প্রাধান্য দেওয়া হবে না। বাট আপনি যদি আমরা যখন টেকনিক্যাল ওয়ার্ল্ডের কথা বলি, এখানে কিন্তু পুরোটাই হচ্ছে স্কিল সেট। হ্যাঁ, এখন আমি এই জন্যই আমাদের দেশের যারা আছে, আমাদের কমিউনিটি, তাদেরকে যেটা চিন্তা করতে হবে যে তারা কিভাবে তাদের প্রোফাইলটা বিল্ড করতে পারে, যেখানে তাদের মোর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আমি অনেকের রেজুমি নিয়ে কাজ করি, হ্যাঁ, তখন দেখা যায় কি যারা ওপিটি থেকে বেরোচ্ছে তাদের রেজুমিতে বেশিরভাগই থাকতেছে কলেজ প্রজেক্ট অথবা কলেজের কোনো কোর্স ওয়ার্ক, কিন্তু আপনি যখন রিয়েল ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যাবেন তখন কিন্তু হায়ারিং ম্যানেজার খুঁজতেছে যে তার সেই ধরনের বাস্তব এক্সপিরিয়েন্সটা আছে কিনা। হ্যাঁ, সেই জন্য আমি মনে করি যে আমাদের আসলে আমার ভালো জিপিএ হলে যে সে ওপিটি বা এখানে কাজের ক্ষেত্রে সুবিধা পাবে এমন কোনো কথা নাই। এখানে হায়ারিং ম্যানেজাররা অলওয়েজ দেখতেছে তাদের স্কিল সেট, তাদের এক্সপার্টিস, তাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড। এবং এখানে আরেকটা যেটা ভুল হয়ে থাকে আমাদের কমিউনিটিতে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টের মধ্যে অলসো, যে আমরা যেভাবে কমিউনিকেশনগুলো করি, আমাদের ইন্টারভিউ প্রিপারেশনটা হয়তোবা আসলে সেইভাবে হয় না। তার কারণ হচ্ছে কি, আপনি যদি নিজেও চিন্তা করেন, আমি নিজেও যখন স্টুডেন্ট হিসেবে বের হয়েছি তখন কিন্তু ইন্টারভিউ সম্বন্ধে আসলে আমাদের কোনো ধারণাই থাকে না। যার ফলে এখন যেহেতু জব মার্কেটটা একটু টাফার, আমি মনে করি অনেক পয়েন্ট আছে যেখানে আমাদেরকে আরেকটু সিরিয়াস হইতে হবে।
হ্যাঁ, এবং এটা নিয়ে আমরা আরো ডিটেল কথা বলতে পারি। সেখানে নেটওয়ার্কিং ইজ ইম্পর্ট্যান্ট, প্রোফাইল বিল্ড করা ইম্পর্ট্যান্ট, স্কিল সেট বিল্ড করা ইম্পর্ট্যান্ট, যেইগুলা আমি দেখেছি যে যারা ওপিটি যারা বলতেছে অনেকেই, ও আমি যেহেতু ওপিটি সেহেতু আমাকে নেওয়া হয় নাই, আসলে কিন্তু হায়ারিং ম্যানেজার দেখতে তার তার এক্সপেরিয়েন্সের উপরে। আমি মনে করি ওইখানে ভুল হচ্ছে এবং ওইখানে আমাদের নজর দেওয়া উচিত। তাহলে এগুলোই মোটামুটি ট্রেন্ড হিসেবে যেটা আপনি বলতে চাচ্ছেন। হ্যাঁ, ট্রেন্ডের কথা যদি আমি বলি, টেকনোলজির কথা যদি আমরা বলি, রানা ভাই আপনি জানেন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এখানে যেটা হচ্ছে যে একজন কলেজ স্টুডেন্ট, হ্যাঁ, তাকে হয়তো অন্যান্য স্কিল সেট জানতে হবে। এখন তো আসলে ব্যাপার হচ্ছে কি, এখন টেকনোলজি কিন্তু খুবই সহজলভ্য। হ্যাঁ, আমরা অনলাইনে গেলে টেকনোলজি পাচ্ছি, আমরা ইজিলি ট্রেনিং করতে পারতেছি, ইউটিউবের মাধ্যমে ট্রেনিং করতে পারতেছি। যার ফলে ট্রেন্ডের কথা যদি বলি, আমি মনে করি প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড জব এখানে অনেক চলতেছে। সাইবার সিকিউরিটি ইজ ইম্পর্ট্যান্ট, রাইট? তারপরে ডেটা ইঞ্জিনিয়ারিং এবং সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সে, যেখানে আমি লং টাইমও কাজ করছি, সেখানে যেটা হচ্ছে সেখানে মোর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নিউ টেকনোলজি, নিউ স্কিল সেট, হ্যাঁ, এই ট্রেন্ডের ভিতরে যাচ্ছে। বাট ওইখানে আমরা মিস করতেছি হচ্ছে আমাদের সেই প্র্যাকটিক্যাল স্কিল সেটটা, যেখানে আমি মনে করি যে আমাদের নজর দেওয়া উচিত। হাতে আমাদের খুব বেশি সময় নেই, আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে আমার কাছে, যে এই প্রশ্নটা আমাদের অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছেন তারা এটা নিয়ে খুবই চিন্তার মধ্যে থাকেন যে ওপিটির জন্য ইন্টার্নশিপটা কি খুবই জরুরি কিনা, নাকি যে কোনো কোর্সেস সম্পন্ন করেই এটার মানে এটা খুব মানে করে স্কিল বাড়ানোটা, যেটা হচ্ছে যে তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে এরকম যে ইন্টার্নশিপ খুব জরুরি কিনা, বা নাকি যে কোনো কোর্সেস সম্পন্ন করে স্কিল বাড়ানোটা বেশি প্রিফারেবল? খুবই সুন্দর এবং মজার কোয়েশ্চেন। এই কারণে আসলে দুইটাই মিক্সচার হইতে হবে। এখন ব্যাপার হচ্ছে যে ফার্স্ট জিনিস আমাদেরকে ডেফিনেটলি স্কিল সেট থাকতে হবে। আর যেটা হচ্ছে কি, কলেজ আপনাকে আসলে সেই স্কিল সেটটা আমাদেরকে দেয় না, রাইট? কলেজটা মোর লাইক এ ডিগ্রি, সেখানে হ্যাঁ আমরা অনেক কিছুই হয়তো বা শিখি এখন, বাট যার ফলে তাদেরকে কিন্তু ওপিটি যারা, তাদেরকে ডেফিনেটলি স্কিল বিল্ড করতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বলবো, তারা যখন স্কিলটা বিল্ড করতেছে তাকে প্রুভ করার জন্য কিন্তু তাকে অবশ্যই সেই ধরনের জব রিলেটেড এক্সপেরিয়েন্স, ইন্টার্নশিপ রিলেটেড এক্সপেরিয়েন্স দেখাইতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে যারা ওপিটি নিয়ে বের হয়, তারা যে ধরনের ইনস্টিটিউশনের সাথে কাজ করে তাদের স্কিল বিল্ড করার জন্য, সেই ধরনের ইনস্টিটিউটের সাথেই তাদের কাজ করা উচিত, যারা তাদেরকে রিয়েল লাইফের এক্সপেরিয়েন্সটা, সেই ইন্টার্নশিপের এক্সপেরিয়েন্সটাও দিতে পারবে। হ্যাঁ, আমি যেটা বলবো রানা ভাই, আমি যেহেতু অনেকের সাথে কাজ করি, অনেকে আসে আমার কাছে, আমি একটা জিনিস নিয়ে নিজেও অনেক দুঃখ পাই এবং মর্মাহত। এই কারণে অনেক সময় আমাদের কমিউনিটির অনেক ওপিটিটা আছে যারা আসলে যাদের অনেক সময় যে ভুলটা করে, তাদের মেইন গোলটা হয় আমি কিভাবে আমার ওপিটি ভিসাটা ঠিক রাখবো। হ্যাঁ, এটাই তাদের মেইন গোল। এখন দেখা যাচ্ছে তারা কিন্তু পার্ট টাইম, স্পেয়ার টাইম বিভিন্ন জায়গায় অড জব করতেছে বা করছে। হ্যাঁ, সার্ভাইভালের জন্য আমাদেরকে ওটা অবশ্যই লাগবে, বাট আমরা যদি শুধু সার্ভাইভাল নিয়ে চিন্তা করি, সেখানে যদি আমরা আমাদের স্কিল সেট বিল্ড না করি, সেখানে যদি আমাদের ইন্টার্নশিপের ব্যাপারটা না দেখি, তাহলে কি হচ্ছে, আমি কিন্তু ইন ফিউচারে আমার ওপিটিটাকে কিন্তু আমি H1B করতে পারতেছি না। আমি যদি H1B না করতে পারি, তাহলে আমি গ্রিন কার্ড করতে পারতেছি না। আপনি যদি দেখেন, এটা ফুল চেঞ্জের রিয়াকশনটা। এবং হ্যাঁ, ইয়াংদের মধ্যে এটা ভুল থাকতেই পারে, এবং এই কারণেই আমাদের যারা দর্শকরা, যাদের বাবা মারা বা যাদের গার্জিয়ানরা এটা করতেছে, রাইট? এটা আমি অনেকেই দেখতেছি। এবং আমি অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে হ্যাঁ, সার্ভাইভালের পাশাপাশি আমরা যাতে স্কিল সেট বিল্ড করি এবং আমরা সেই ধরনের অর্গানাইজেশনে কাজ করি যারা আমাকে সেই ইন্টার্নশিপ, সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে পারবে, যেটার মাধ্যমে আমি আমার নেক্সট ক্যারিয়ারের আরো বড় কোনো কোম্পানিতে, যেখানে আমি নিজেকে এস্টাবলিশ করতে পারি। অনেক ধন্যবাদ জনাব মাহবুব সিদ্দিকী। আসলে আমাদের হাতে সময় নেই এই পর্বে, সে কারণে অনুষ্ঠানটা শেষ করছে। যদি আরো অনেক প্রশ্নই ছিল, তারপরেও আপনার এই আলোচনার মধ্যে দিয়ে আমরা ওপিটি ভিসায় আমেরিকায় স্থায়ী হওয়ার যে একটা অপূর্ব সুযোগ, সেটা খুব চমৎকারভাবে বেরিয়ে এসেছে এবং আপনিও খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। আপনার এই নানান ব্যস্ততার মধ্যেও আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ রানা ভাই। আবারও আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওপিটি ভিসা আমেরিকা স্থায়ী হওয়ার অপূর্ব সুযোগ অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনাটি করলাম। আমরা একটু আবার বিরতিতে যাব। বিরতিতে যেয়ে আমাদের দ্বিতীয় পর্বটি সিরাকিউজে যে বাড়ি কেনার, স্বপ্নের বাড়ি, সস্তায় বাড়ি কিনে নিজের ঠিকানা তৈরি করার যে একটি প্রকল্প আমরা হাতে নিয়েছি, সেটি আমরা আলোচনা করব। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজের দ্বিতীয় পর্বে আলোচনা করব সেই স্বপ্নের বিষয়টি নিয়ে যে নিউ ইয়র্কের সিরাকিউসে সস্তায় বাড়ি কিনে আপনিও হতে পারেন একজন গর্বিত বাড়ির মালিক। এই বিষয়টি নিয়ে আমরা প্রথমে শুরুতেই বলেছিলাম যে গত মাসের 18 তারিখে অর্থাৎ 18ই আগস্টে এই বিষয়ে আজকের অতিথিকে নিয়েই এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম এবং সে প্রেক্ষিতে অনুষ্ঠান চলাকালীন প্রচুর টেলিফোন পেয়েছিলাম এবং অনুষ্ঠান পরবর্তীতেও এমনকি গতকালকেও অনেকেই ব্যক্তিগতভাবে ফোন করেছেন। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনাব আসিফ এ চৌধুরী, লাইসেন্স রিয়েলটর। জনাব আসিফ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসবার জন্য। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ আজকের টিভিএন এর ভিউয়ার যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। সাইরাকিউস একটা আসলে ইমার্জিং হাউজিং মার্কেট, যেটা বলবো আমাদের কমিউনিটির জন্য এটা হয়তো ব্লেসিং হয়ে আসবে। বিগত অনুষ্ঠানের পর থেকে নন স্টপ আমি ফোন পেয়েছি এবং যতদূর সম্ভব আমি আমার মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি এবং অনেকে ইন্টারেস্টেড ওখানে যাওয়ার জন্য। বাট একসাথে 20-30 জনকে তো একসাথে আমার পক্ষে সাইরাকিউস নিয়ে যাওয়া সম্ভব নয়। আমি আমার যে অফিসিয়াল যে প্রসিডিওর 1 by 1 সেটা মেনটেন করে যদি আমাকে হেল্প করতে হয় তো আমি ইনশাল্লাহ আমি হেল্প করতে রাজি আছি এবং উইলিং টু ডু সো। তো তাহলে এক্ষেত্রে আপনার কাছে আমার প্রশ্নটা যেটা থাকবে যে সিরাকিউস এলাকায় যদি কেউ বাড়ি কিনতে চায় তাহলে সেখানে তিনি কি কি ধরনের সুবিধা পাবেন আজকে একটু বিস্তারিতভাবে আলোচনা করুন যাতে দর্শকরা এই বিষয়টি প্রথমেই বলেন নিউ ইয়র্কের স্টেটের যে সুবিধা যেগুলো সেগুলো এক্স্যাক্টলি সেম থাকবে। আপনি এই যে কুইন্সে থাকেন আর ব্রুকলিনে থাকেন আর ব্রঙ্কসে থাকেন, আপনার যে বেনিফিট যেগুলো সেগুলো কোনো চেঞ্জ হচ্ছে না। মনে করেন যে এখানে একটা নিউ ইয়র্ক সিটিতে তো আবাসন সমস্যা নেই, মেইন ফ্যাক্টর। মনে করেন এক বেডরুমে দেখা যাচ্ছে 4-5 জন থাকতে হচ্ছে, যা হয়তো হেলদি না এই মুহূর্তে, বাট বিভিন্ন রিজনে আমরা থাকছি বা থাকার চেষ্টা চলতেছে। বাট যারা এখানে কমফোর্টেবল না তাদের জন্য আসলে এটা অপরচুনিটি, একটা অপরচুনিটি হতে পারে। এবং যে প্রাইস যেটা এখনো আমি মনে করি যে নিউ ইয়র্ক সিটির তুলনায় অনেক অনেক রিজনেবল আছে। কয়েকটি নেইবারহুড যেগুলো মনে করেন ডিপেন্ডিং অন আপনার বাজেট মনে করেন 4-5টা মসজিদ আছে। মসজিদের একটা এরিয়াতে মনে করেন 300,000 থেকে শুরু করে 150 থেকে 100,000 পর্যন্ত আছে। প্রত্যেকটা মসজিদের পাশে কিন্তু প্রাইস ভেরি করতেছে। কোথায় আপনি কমফোর্টেবল হবেন সেজন্য আমি যারা আজকে এই প্রোগ্রাম দেখতেছেন বা সাইরাকিউস সম্বন্ধে ইন্টারেস্টেড, যদি আপনারা ইনভেস্ট করতে চান বা থাকার জন্য চান, আপনারা ট্রাভেল করুন, 1-2 দিন ওইখানে যান, নেইবারহুডটা ঘুরে আসুন, দেখে আসুন, তারপরে ডিসিশন নেন। এবং ডিসিশন নেবেন না, ওখানে যে বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত। জি, কারণ ওইখানে তো গাড়ি ছাড়া আপনি চলতে পারবেন, যদিও বাস সার্ভিস আছে সেগুলো পর্যাপ্ত না। এটার উপরে এইসব নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন আছে অনেকগুলোই। তো আমি প্রথমে বলবো যে আপনারা ঘুরে আসুন এবং যদি আমার সাহায্য দরকার হয় তখন কিছু অফিসিয়াল প্রসিডিওর যেগুলো আছে আমাকে মেনটেন করতে হবে এবং সেভাবেই আগাইতে হবে। তো এক্ষেত্রে আপনি একটু মসজিদের কথা বললেন, সেটা নিয়েও আমার মেলাই প্রশ্ন আছে। তো সাইরাকিউসের কোন এলাকায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের অবস্থান এবং সেসবের মানগুলো ব্যাখ্যা? কারণ আমি একটা বাড়ি কিনবো, নিশ্চয়ই আমার ভবিষ্যৎ বংশধর তাদের কথা চিন্তা করে যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোথায় ভালো আছে, সেগুলোর মান কেমন আছে, এই সম্পর্কে যদি আপনি একটু বলেন। সবচেয়ে মনে করেন যদি হায়ার মনে করেন আমাদের নিউ ইয়র্ক সিটির স্ট্যান্ডার্ড বা লং আইল্যান্ডের স্ট্যান্ডার্ড, তাহলে ওই জায়গাটার নাম হলো কমস্টক অ্যাভিনিউ, ইসলামিক সেন্টার অফ সাইরাকিউস এর আশেপাশে। কারণ ওইটা ওই ইউনিভার্সিটির নেইবারহুডটা, ওইখানে আশেপাশে স্কুলও আছে। ইউনিভার্সিটির নাম হলো ইউনিভার্সিটি অফ সাইরাকিউস। আপনার গুগল করলে আপনার দেখতে পারবেন, এটা রিয়েলি ফেমাস স্কুল। অনেক আমেরিকার অনেক নামি দামি লোক ওইখানে পড়াশোনা করছেন এবং এখানে প্রায় 18,000-এর মতো স্টুডেন্ট এনরোল করা আছে। মানে এটা একটা ফেমাস ইউনিভার্সিটি, ক্যান গো রং। মানে যদি আপনি শিক্ষার কথা চিন্তা করেন, সাইরাকিউস ইজ আ ভেরি আইডিয়াল প্লেস। এবং ক্রাইম ওয়াইজ তুলনামূলক বাফালো থেকে কম, কারণ বাফালোতে একটা ইস্যু আছে, সেটা তো আপনারা সবাই জানেন, আমরাও জানি। কিন্তু সেই অনুসারে আমি বলবো না বাফালো খারাপ, বাট ক্রাইমের যে স্ট্যাট যেটা, সেটা তুলনামূলক আপনার সাইরাকিউসে বেটার। কারণ
এটা একটা ইউনিভার্সিটি টাউন, এটা একটা কলেজ টাউন, তো সেই হিসাবে জিনিসটা গড়ে উঠছে। তো এর পাশে আবার লোয়েস্টটা যেটা প্রাইস আমি আপনাকে বলছি, এই এলাকায় ধরুন যে আপনি ইউনিভার্সিটির কথা বললেন, স্কুল কলেজ, এখানে দাম কিরকম হতে পারে? এরকম এখানে তো যেহেতু একটু হাই স্ট্যান্ডার্ড, কারণ ডিমান্ড, কারণ এইখানে আবার ইনভেস্টমেন্টের জন্য এই এরিয়াটা ভালো। সো অ্যারাউন্ড 200 থেকে 300-র মধ্যে আপনি, ডিপেন্ড করে আপনি কোন ধরনের প্রপার্টি নেবেন। তো 100,000 থেকে 120, 30, 40-এর মধ্যে আপনি একটা স্ট্যান্ডার্ড বাড়ি পাবেন সাইরেকেস এরিয়া। মানে এই স্কুল কলেজ জোনগুলোতে, বিশ্ববিদ্যালয় মসজিদের আশেপাশে মসজিদের আমি সাজেস্ট করব যে মসজিদের আশেপাশে, কারণ যখনই আপনি একটা মসজিদ হয়ে যায় তখন একটা কমিউনিটি বিল্ড হয়ে যায়, যেখানে আমরা নিউ ইয়র্কেও দেখতে পাচ্ছি যে আমাদের মসজিদের কারণে কমিউনিটিটা চেঞ্জ হয়ে গেছে। তা আপনি শুধু মসজিদের কথা বলছেন, আমাদের নিউ ইয়র্কে তো শুধুমাত্র মসজিদ ভিত্তিক মানুষই আমরা নই, আমরা আরো ধর্ম বর্ণের মানুষ আছে। সেই ক্ষেত্রে আপনি, আপনার কাছে যে প্রশ্নটা আমার কাছে থাকবে, শুধু মসজিদ নয়, মসজিদ ছাড়াও ধরেন এই যে এলাকায় আমি বাড়ি কিনতে চাই, সেই এলাকায় নিকটস্থ হাসপাতালের সুবিধা আমি চাইবো, ক্লিনিকের সুবিধা চাইবো, গ্রোসারি, মার্কেট, মসজিদ যেটা করলেন, মন্দির, গির্জা ইত্যাদি, এই যে ধর্মীয় উপাসনায় সহ অন্যান্য জরুরি পরিষেবা যেগুলো আছে, সেগুলো কোন এলাকায় বেশি পাবো, এবং সেখানে আমি বাড়ি কিনলে সেই বাড়িটা সাইরেকিউস আসলে এত বড় শহর না। আচ্ছা, মনে করেন একটা কুইন্সের সাইজেরই একটা এরিয়া। তো বেসিক্যালি 10 মিনিটের মধ্যেই, আপনি যদি ড্রাইভ করেন 10 মিনিটের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গাতে, একটা নেইবারহুড থেকে আরেকটা যাবেন। আর ওদের প্রাইস রেঞ্জটা ভেরি করে জিপ কোড এরিয়া হিসাবে। ওইখানে আবার আপ টু $1 মিলিয়ন হাউস আছে, যদি আপনি ওই রিসোর্টের পাশে চলে যান, পানির ধারে চলে যান। পানির ধারের বাড়িগুলো কিন্তু প্রপার্টিগুলো বেশি, আবার আস্তে আস্তে যখন মেইনল্যান্ডের দিকে আসেন তখন কমতে থাকে। তো আপনি মসজিদ, গির্জা বা চার্চে বা যে কোনো ধর্মের হোক, সবগুলোই কিন্তু এক্সিস্টেড আছে। বিশাল একটা ইন্ডিয়ান কমিউনিটি আছে, আমাদের বাঙালি গ্রোসারিও আছে, বাংলাদেশি পাকিস্তানিরাও আছে, ইজিপশিয়ানরাও আছে, বসনিয়ানরাও আছে। তো এটা মিক্সড নেইবার, ইটস এ গ্রোয়িং একটা সিটি হচ্ছে। এটা কোনো যে সবকিছু বিল্ড হয়ে গেছে আমি বলবো না, বাট বিল্ড হয়ে গেলে তো প্রাইসও ওইভাবে বাড়বে। যেহেতু বিল্ড হয় নাই, এখনো প্রসেসের মধ্যে আছে, তো প্রাইস এখনো আমি মনে করি যে এখনো রিজনেবল আছে। তা আপনি যেহেতু বললেন যে একটা নতুন করে শহরটা গড়ছে, তাহলে সেক্ষেত্রে এই সিটি বা যেটাকে আমরা বা স্থানীয় সরকার, লোকাল গভর্নমেন্ট যেটা আছে, কোনো ডেভেলপমেন্ট প্ল্যান আছে কিনা আপনার জানা মতে, যদি জানা থাকে, যাতে ভবিষ্যতে এলাকার মান এবং দাম দুটোই যাতে বাড়ে, এরকম কোনো প্ল্যান আপনার জানা আছে যে কোন এলাকাটায় আছে, তাহলে হয়তো আমি আগে থেকে এখন সস্তায় বাড়ি কিনে সেখানে আমি ভবিষ্যতে আমার দামটা বাড়তে পারে। প্রথমে তো ইউনিভার্সিটির আশেপাশে যেগুলো কিনবেন ক্যান্ট গরম, আর আপকামিং যেগুলো বললাম যে এখন ডিপেন্ডেন্ট বাজেট, এক একজনের এক একটা বাজেট আছে, সেই বাজেট অনুযায়ী যারা কম বাজেটে নিচ্ছেন তারা কম বাজেটের মধ্যেই আপনি বাড়ি পাবেন। বেসিক্যালি যে আমি প্রথমেই বলছি যে 4-5টা মসজিদ আছে, মসজিদের আশেপাশে একটা কমিউনিটি গড়ে উঠেছে, আমাদের মতন যারা লোকজন তারা বসবাস করতে শুরু করেছেন। তো ওইখানে ডিপেন্ড হাউসের কন্ডিশন, এখানে 40,000-এর বাড়ি আছে, 20,000-এর বাড়ি আছে, আপনি আপ টু মিলিয়ন ডিপেন্ড আপনি কোথায় নিবেন, আপনার বাজেট কেমন, কিভাবে চাচ্ছেন। 20,000-এর বাড়ি স্বাভাবিক বুঝতেছেন, সেটাতে কাজ থাকবে, আপনি ওটা নিয়ে এটাকে রেনোভেট করতে হবে। ওটা হয়তো ছোটখাটো বাড়ি, 2 বেডরুমের বাড়ি, বাট ওটাতে আপনার খরচ আছে, আপনি নিবেন হয়তো যারা কনস্ট্রাকশনের কাজ করেন তাদের জন্য আইডিয়াল। এই ধরনের অনেক কিন্তু অপরচুনিটি আছে আপকামিং। বা সাইরাকিউসের যে কি ইনভেস্টমেন্ট, মানে স্থানীয় সরকারের যে কি প্ল্যান আছে সেটা আমি বলতে পারবো না, বাট দে আর অলওয়েজ ওয়েলকামিং পিপল, কারণ একটা প্রপার্টি সেল হলে আপনার ট্যাক্স ওরা পাচ্ছে। এবং ওইখানে একটা জিনিস আমি মেনশন করতে চাই, বাড়ি কিনতে গেলে এখানে তো 2জন লয়ার বা 3জন লয়ার ইনভলভ হয়, ওইখানে 3জন লয়ারের দরকার হয় না, একজন লয়ারই সবকিছু আপনার ইনক্লুড করে দেয়। যেহেতু ট্যাক্সটা লো, মনে করেন ডিপেন্ডিং অন নেইবার 2 থেকে 3,000, 4,000-এর মধ্যে, নিউ ইয়র্ক সিটির মতো বিশাল ট্যাক্স না। ইভেন 300,000-এর যে বাড়ি, সেই বাড়ির ট্যাক্সও নিউ ইয়র্কের লং আইল্যান্ডের তুলনায় এটা পিনাট বলতে হবে, যে এটা কিছু না। যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন বা অল্প বাজেটের মধ্যে বাড়ি কিনতে চান, আমি মনে করবো যে সাইরাকিউস ইজ অ্যান আইডিয়াল প্লেস। তো আপনি যদিও একটু ইঙ্গিত দিয়েছেন, তারপর আমি একটু জানতে চাই যে আমাদের নিউ ইয়র্ক সিটিতে চলাচলের জন্য এখানে প্রচুর গাড়ি যেমন আছে, আমরা পার্কিংও পাই না, অনেক অসুবিধা হয়, নানান ঝামেলার মধ্যে, সে কারণে অনেকেই আমরা গাড়ি অ্যাভয়েড করে সাবওয়েতে চলি, বাসে চলি,
বা উবারে চলি, তো এই ধরনের সেখানে এই এলাকায় পাবলিক ট্রান্সপোর্ট বা হাইওয়ে বা এই জাতীয় কোনো যাতায়াত কতটা সহজ বা কঠিন? বাস তো আছে, যাদের মনে করেন যাদের ক্ষমতা নাই তারা 20 মিনিট ওয়েট করে বাসে যেতে হবে, বাট সাবওয়ে জাতীয় নাই? এই ধরনের কোনো মাস ট্রানজিট বলতে সাবওয়ে যে সিস্টেম সেটা হয় নাই। এটা রানা ভাই আপনি মনে রাখতে হবে, এটা কিন্তু বিগ সিটি না, এটা একটা স্মল সিটি না, কিন্তু আপনি কিন্তু বলছেন যে এটা একটা গ্রোয়িং সিটি। হ্যাঁ, এটা growing city, of এবং course. সব দেশের মানুষই এখানে যাচ্ছে, তার মানে ভালো প্ল্যান পরিকল্পনা আছে হয়তো সেখানে। এটা আমাদের নিউ ইয়র্কের গভর্নর খ্যাতি হকলে উনি বলতে পারবেন এই যে সেন্ট্রাল নিউ ইয়র্কের জন্য ওনার কি প্ল্যান আছে, বাট আমি আশা করি যে নিউ ইয়র্ক সিটির মতো ওনারা ওয়েস্টার্ন নিউ ইয়র্কেও ওইভাবে ওনারা অ্যাটেনশন দিবেন, যেহেতু মানুষ যেতে চাচ্ছে এবং থাকার জন্য মানে চেষ্টা করতেছে। গভর্নরের উচিত ওইদিকে অ্যাটেনশন দেওয়া, যে মাস ট্রানজিটের ব্যাপারে আরো বেটার ইমপ্রুভমেন্ট করা উচিত। বাট গাড়ি থাকলে বেটার, যেহেতু আপনার পরিবার 3-4 জন থাকলে গাড়িটা মনে হয় থাকাটা একটা নেসেসিটি। আসলে এটা কোনো বিলাসী কোনো বিষয় নেই, এটা প্রয়োজনীয় একটি জিনিস। আমি জানি না এই প্রশ্নটি সম্পর্কে আপনার কাছে কতটুকু তথ্য আছে, যদিও আপনি কিছুটা বলেছেন যে একটা এরিয়ার বাফেলোর কথা দিয়ে বলেছেন, ক্রাইম রেটের কথা বলেছেন, কিন্তু এটাও আমরা বাড়ি কেনার আগে এই বিষয়গুলো আমরা অনেকেই চিন্তা করি যে সস্তা হোক বা যাই হোক না কেন, অন্তত আমার জানা দরকার যে সেখানে আমার সেফটি সিকিউরিটি কেমন আছে। তো সেই হিসাবে আপনার কি কাছে এরকম কোনো তথ্য বা আছে কি না আদৌ, যে নিরাপত্তার সমস্যা বা ক্রাইম রেট কেমন, বা কোন এলাকায়, যে এলাকায় যেগুলো এলাকার কথা বললেন সেই সমস্ত এলাকায় ক্রাইম রেটটা কেমন আছে? ক্রাইম আসলে তেমন মেজর কোনো ক্রাইম নাই, যেগুলো অল্প ছোটখাটো, যেগুলো সব এরিয়াতেই আছে। আপনার নিউ ইয়র্ক সিটিতেও আছে, ব্রঙ্কসেও আছে, সব জায়গাতে, বড় শহরে আরো বেশি আছে। বড় শহরে আরো বেশি আছে, বাট আইসোলেটেড তো ঘটনা সব জায়গায় ঘটে থাকে, বাট মেজর ক্রাইম বলতে নাই। আচ্ছা, তার মানে আপনি বলছেন যেগুলা মনে করেন আমরা মানে ফিয়ার করি, ওই ধরনের কোনো কিছু নাই। তার মানে আপনি যেটা বললেন যে যেখানে হয়তো আমি $20,000 বা $30,000 একটা বাড়ি কিনতে পারি যে এলাকায়, বা আবার $1 মিলিয়ন সাগরের পাড়ে বা এর লেকের পাড়ে, সুন্দর পাড়ে, যেটা বললেন, যে এলাকাতেই আমি কিনি না কেন আমার নিরাপত্তার বিষয়টা অনেক ভালো, তুলনামূলকভাবে অনেক ভালো। আচ্ছা, আরেকটি বিষয় আমরা জানতে চাই যে অনেক স্টেটে, যেমন ধরেন ফ্লোরিডার কথা যদি বলি, প্রাকৃতিক দুর্যোগ হয় অনেক বেশি। আবার আমাদের নিউ ইয়র্কের ভিতর, স্টেটের ভিতরে, এটাও নিউ ইয়র্ক স্টেটের ভিতরেই, বাফেলোতে যদি আমরা দেখি এখানে তুষারপাত হয় অনেক বেশি, সে তুলনায় আমাদের নিউ ইয়র্কে অনেক কম থাকে। তো এই এলাকায় প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ভারী তুষারপাত ইত্যাদি কোনো রিস্ক আছে কিনা আপনার জানা, যেহেতু আপনি এখানে চলাচল করেন অনেক বেশি? বন্যা বলতে আসলে তেমন ধরনের ওই ধরনের নাই। হ্যাঁ, তুষারপাত হচ্ছে, যেহেতু নিউ ইয়র্ক বাফেলোর কাছাকাছি বা নিউ ইয়র্কের ভিতরেই, ওইগুলো তো আসলে বলা যায় না কোন সময় কোন সময় বেশি হয়, কোন সময় কম হয়। বাট জাস্ট নিউ ইয়র্ক স্টেটের যেভাবে ওয়েদার আসে ওইভাবেই, ওইটা যে আনবেয়ারেবল কিছু না, কারণ হাজার হাজার লোক তো থাকতেছে এবং বসবাস করতেছে। তো আপনার কাছে আবার এই প্রশ্ন, যেহেতু এই বিষয়টি যারা আমরা এই নিউ ইয়র্ক সিটি থেকে সেখানে যাব, কারণ একবার নিউ ইয়র্ক সিটিতে যদি কেউ বসবাস করি, সহজে নিউ ইয়র্ক শহর সিটি থেকে আমরা বেরোতে চাই না, তখনই বেরোতে চাই যখন আমাদের নাভিশ্বাস উঠে যায়, জীবন জীবিকার তাগিদে যখন আর কুলায় উঠতে পারি না, তখনই আমরা যেতে চাই। সে কারণেই বাড়ি কিনে এখানে ভাড়া দিয়ে যেটা থাকি, সেখানে যদি আমি ওখানে বাড়ির টাকাটা দিয়ে যদি আমার খুব অল্প দিনের মধ্যে পেইড অফ করে দিতে পারি, তাহলে গর্বিত বাড়ির মালিক হয়ে যেতে পারি। সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো যে এলাকায় যে প্রপার্টি ভ্যালু ট্রেন্ড কেমন, বা বাড়ির দাম সাধারণত কতটা কম, মানে এলাকা ভিত্তিক? ধরুন ওয়েস্টার্ন সাইরাকিউসে মনে করেন 1,05,000, আর একটু উপরে যদি যান তো ধরেন 139 থেকে 150, 170, আর যে ইউনিভার্সিটির আশেপাশে যান মনে করেন 250 থেকে 300,000। একই রকম লট সাইজ হয়তো কিছু কম বেশি হতে পারে, মানে ওই ধরনের প্রাইস রেঞ্জের মধ্যে আপনার মাথার মধ্যে রাখতে। এবং আমি যেগুলো যে স্বল্প প্রাইসের যেগুলো বলতেছি, 20-30 হাজার, 40-50 হাজার, এগুলো তো আসে ফোরক্লোজার প্রপার্টি,
ইনভেস্টর যারা এরা গ্র্যাব করে নেয়, তখন ক্যাশ টাকা দিয়ে নিয়ে নেয়, তখন ওইগুলো লোন টোন করার সুযোগ থাকে না। বা যারা কনস্ট্রাকশনের কাজ করেন তারাও নিয়ে নেয়, কারণ নিয়ে আবার ঠিকঠাক করে বুঝতে পেরেছি। মার্কেটে দিয়ে আমাদের হাতে সময় কম, আপনার কাছে আরেকটি বিষয় জিজ্ঞেস করবো যে আমরা বাড়ি কিনি, অনেক সময় যেমন নিজে থাকার কথা চিন্তা করি, পাশাপাশি একটু ভাড়ার কথাও চিন্তা করি। তো সেই ক্ষেত্রে কি ভাড়া দেওয়ার চাহিদা কেমন? আমি চাইলে কি ভবিষ্যতে কি সহজে আমার বাড়িটি ভাড়া দিতে পারবো? জি জি, ওই বা আপনার নর্মাল তো ভাড়াই আছে, আপনার রিয়েল এস্টেট এজেন্টের সাথে লোকাল সাথে যোগাযোগ করলে আপনাকে রেন্টের জন্য সাহায্য করবে। এছাড়াও আপনার সেকশন 8 প্রোগ্রাম আছে, আপনি সেকশন 8 এর ওয়েবসাইটে আপনি লগ ইন করে আপনি ওয়েবসাইটে আপনার প্রপার্টি লিস্টেড করতে পারেন। এবং সেকশন 8 এটা গুড ওয়ে টু ইনভেস্ট। যারা যদি মনে করেন ইনভেস্টমেন্টের জন্য নিতে চান, তারা আমি সাজেস্ট করবো যে লুক ফর সেকশন 8। তাইলে আপনার টাকা নিয়ে আপনার চিন্তা করতে হবে, মাসের শেষে আপনার 1 তারিখে আপনার টাকা চলে আসবে। এবং আপনি বলেছেন যে এখানে প্রপার্টি ট্যাক্সও খুবই কম, জি তাই তো? জি। তাহলে এক্ষেত্রে আপনার কাছে আমার সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আপনি তো এখানে যথেষ্ট পরিমাণে এই সিরাকিউস যাতায়াত, এবং আপনি একজন অভিজ্ঞ রিয়েলটর, লাইসেন্স রিয়েলটর, আপনি এই ব্যাপারে মানুষজনকে প্রচুর সহযোগিতা করে থাকেন। এক্ষেত্রে আপনি কি ধরনের সহযোগিতা করতে পারেন, বা আপনার কাছে যদি যেতে চাই আপনার কি চাহিদা বা শর্ত আছে? প্রথমেই বলেন, গত প্রোগ্রামের পর থেকে মনে হয় অ্যাটলিস্ট 30 থেকে 35 জনের আমি টেলিফোন পেয়েছি, আমিও পেয়েছি, এবং আপনাদের মাধ্যমে পেয়েছি। এবং আমি সবাইকে সময় দিয়েছি যতটুকু সম্ভব, কারোর সাথে ব্যক্তিগতভাবে মিট করেও আমি আনসার দিয়েছি। এবং আমার ফোন নাম্বার হলো 9177415308। আমার ইমেল অ্যাড্রেস ashif.choudhury@gmail.com, স্পেলিং ashif.choudury@gmail.com। যদি আমার কোনো কোয়েশ্চন থাকে বা আমার সার্ভিস নেওয়ার যদি আপনার ইচ্ছা থাকে, আম দেয়ার, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আই উইল ফ্রি টু হ্যাপি টু। অনেক ধন্যবাদ জনাব আসিফে চৌধুরী। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময় সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। না হলে হয়তো আরও কিছু প্রশ্ন করতে পারতাম, তবে যেহেতু এই বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যে প্রচুর চাঞ্চল্য, প্রচুর সাড়া পেয়েছিলাম, তাই আপনাকে নিয়ে এই অনুষ্ঠানটি আবার আজকে করলাম। আপনিও আপনার অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনি কথা বলেছেন। দর্শকরা প্রচুর জানতে চেয়েছেন, তারা নিশ্চয়ই আজকে আপনার এই আলোচনার মধ্যে দিয়ে তাদের সব প্রশ্নের উত্তর পেয়েছে। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ যারা আমাদের এই টিভি অনুষ্ঠানে আজকের প্রোগ্রামে যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আসিফে চৌধুরী, আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলেছি। এক হচ্ছে আমাদের এই স্বপ্নের আমেরিকাতে, আমাদের নিউ ইয়র্কের পাশেই সিরাকিউসে সস্তায় বাড়ি কিনে আমরা কিভাবে একজন গর্বিত বাড়ির মালিক হতে পারি, এবং আন্তর্জাতিক শিক্ষার্থী যারা ছিলাম বা আছি তারা ওপিটি ভিসায় আমেরিকায় স্থায়ী হওয়ার যে অপূর্ব সুযোগ আছে, দুটো বিষয় নিয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি। আশা করি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভ সন্ধ্যা। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।